জানিয়ে দিব সর্বশেষ আপডেট ও বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কনসার্টের আড়ালে মাফিয়া কৌশিক হোসেন তাপসের দেহ ব্যবসার অপকর্মের তথ্য ফাঁস, বেরিয়ে এলো সানি লিওনের সাথে গোপন ভিডিও। জানাবো এবার নিজের গড়া ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে শেখ হাসিনার, সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। এবং সর্বশেষ জানাবো যে কারণেই বস্তা বস্তা টাকা বাড়িতে রাখতেন এমপি আমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কনসার্টের আড়ালে মাফিয়া কৌশিক হোসেন তাপসের দেহ ব্যবসার অপকর্মের তথ্য ফাঁস। যত গভীর হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতা অঙ্কনকে যেভাবে কুক্ষিত করে রেখেছিলেন তা নজিরবিহীন। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার। দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছে না সংস্কৃতিপ্রেমী নেটিজেনরা। ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধ। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য। সেখানে কেঁচু খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল। গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন খোকনকে ফোন করিয়ে ইমিগ্রেশন করিয়ে নেন তাপস। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের ছিল সুসম্পর্ক। তার ফেসবুকে ঢু মারলেই দুজনের হাস্য উজ্জ্বল ছবিও চোখে পড়বে। 2022 সালে যখন সাবেক পর্নো তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে, তখন তার তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস। এতে সহযোগিতা করেন দরবেশ বাবা সালমান এফ রহমান। মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। ওই সময় কলকাতার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ অনেকেই এসেছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। ওই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে ছিল উঠা বসা। আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিব রহমানের দেওয়া 7ই মার্চের ভাষণ উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তুলতেন তিনি। সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজ পাকিয়ে নিতেন তিনি। 2022 সালে বরিশালের জয় বাংলা উচ্চগ্রামের অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে সালমান এফ রহমান ছিলেন প্রধান অতিথি। বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পিছন পিছন ঘুরতেন। এমনকি এই মিডিয়া মাফিয়ার কুরবানির গরু কিনতে দল বেঁধে হাটে যেতেন। এসব করে যদি কোনো বড় আয়োজনে গান গাওয়া যায়। এবার নিজের গড়া ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে শেখ হাসিনার, সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও মসনদ হারানোর মাত্র 1 মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর এখন শতাধিক হত্যা মামলা। এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি। এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল হাসিনা সরকার। এবার কি তাহলে এই আদালতেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে? এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে যারা আসামি হবে তাদের গ্রেফতার করার প্রয়োজন হবে। নিশ্চয় আমরা এই পারপিটেলার্সদের বিচার চাইব। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দিবে? জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার। অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে। 2013 সালে এই চুক্তি করেছিল হাসিনা সরকার। বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিদ্ধে এই চুক্তিতে সই করেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আদালত চাইলেই দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে ঢাকা। যে চুক্তি রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে, সেই চুক্তির আওতায় কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত? 21টি ধারা সম্বলিত চুক্তির 6 নম্বর ধারাটির এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এই ধারাটির মূলত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে একদিকে যেমন রাজনৈতিক নেতা
ভোক্তাদের সুরক্ষা দিয়েছে, অন্যদিকে হত্যা, অপহরণ, গুমের মতো ঘটনায় সামান্যতম ছাড় দেওয়া হয়নি। এই ধারার 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিবেচনায় ফেরত চাইলে ওই ব্যক্তিকে ফেরত না দিয়ে আবেদন প্রত্যাখ্যান করা যাবে। এ ধারার 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একই ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অপহরণ, গুম, বেআইনিভাবে আটক করা, অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া কিংবা অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে মানুষের দেহ ক্ষত বিক্ষত করার মতো অভিযোগ থাকলেও প্রত্যাপনের দাবি রাজনৈতিক বিবেচনা বলে চিহ্নিত হবে না। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে এর অধিকাংশই হত্যা ও অপহরণের। ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশে যদি তাকে ফেরত চায় তাহলে রাজনৈতিক রং দিয়ে সেগুলো উড়িয়ে দেওয়া কঠিন হবে না ভারতের জন্য। বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতে ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। এই চুক্তির আওতায় 2020 সালে বঙ্গবন্ধুর 2 খনি সেনাবাহিনী রিশালদার মুসলিম উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত। একই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার নেতা অর্ণব চেটিয়াকেও ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশ। যে কারণে বস্তা বস্তা টাকা নিজের বাড়িতে রাখতেন এমপি আমু। বেপরোয়া, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে গত 16 বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশের সাবেক এমপি আমর হোসেন আমর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ব্যাংক ব্যবস্থাপনার উপর তেমন একটি ভরসা ছিল না তার, তাই বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন নিজের বাড়িতে, যার প্রমাণ মেলে গত 5ই আগস্ট। অর্থবিত্তে ঠিক কতটা ফুলে ফেপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারা বনে গেছেন কোটিপতি। 5ই আগস্টের আগ পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না কেউ। তার বৃত্তের ভান্ডার দেখাশোনা করা ফখরুল মজিদ কিরণও আত্মগোপনে। সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমেই ঠিকাদারি আর চাকরি সহ সব সেক্টর থেকে পার্সেন্টেজ আদায় করতেন এমপি আমু, যার সর্বশেষ 5 কোটি টাকা 5ই আগস্ট রাতে উদ্ধার হয় ঝালকাঠি শহরের রুনালস রোডে থাকা সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে। ওই ঘটনায় স্রেফ একটি সাধারণ ডায়েরি করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই 35 দিনে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য আমর বিরুদ্ধে মুখ খোলার সাহস কখনোই পায়নি কেউ। মৃত প্রতিবাদেও ধ্বংস হয়ে যেত রাজনৈতিক ভবিষ্যৎ। কেবল আওয়ামী লীগ নয়, বিএনপি নেতারাও ভয়ে কখনো কথা বলতে পারত না তার বিরুদ্ধে। যেন সবার কাছে জ্যান্ত আতঙ্কে ছিলেন 14 দলীয় সমন্বয়ক এই নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাংক ব্যবস্থাপনার উপর তেমন একটা ভরসা ছিল না তার, অথবা এমনও হতে পারে যে ব্যাংকে গেলে ছিল ধরা পড়ার ভয়। এই জন্যই বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন নিজের বাড়িতে, যার প্রমাণ মেলে 5ই আগস্ট। বিক্ষুব্ধ জনতা ওই দিন হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তার রুনালস রোডের বাড়িতে। ভাঙচুর চলাকালেই বহু মানুষকে দেখা গেছে বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হতে। তারপরেও আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে উদ্ধার করে কয়েকশো বস্তা ভর্তি টাকা। গোনার পর যার সংখ্যা দাঁড়ায় 5 কোটি টাকারও বেশি। একই সঙ্গে উদ্ধার হয় মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা।